বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ফর্মটা আমাদের পাবলিশ হয়েছে অনলাইন থেকে ডাউনলোড করা ফর্মটা, সেটা কিন্তু এখন আমাদের হাতে চলে এসেছে। আর আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথম থেকে 12টা পেজ যে আমাদের রয়েছে। ফর্মটাতে কিন্তু 12টা পেজ রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা। আর এই ফর্মটা কিন্তু সবাইকেই জমা করতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরকেও কিন্তু জমা করতে হবে। যদি জমা না করেন তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ভান্ডারেই থেকে যাবে। মানে যে অ্যামাউন্টটা লক্ষ্মীর ভান্ডারে পেতেন সেই অ্যামাউন্টটাই কিন্তু আবার অন্নপূর্ণা ভান্ডারেও পাবেন। যতদিন না জমা করবেন ততদিন অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হবে না। মনে করেন আপনি আগে 1500 টাকা পেতেন লক্ষ্মীর ভান্ডার থেকে, আর ফর্মটা এখনো জমা করেননি, তাহলে কিন্তু 1500 টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। আপনার যে আপনার এই ফর্মটিকে ফিল আপ করে জমা করার পরেই এনরোলমেন্ট হয়ে যাবে। তারপরেই কিন্তু আপনার যে লক্ষ্মীর ভান্ডারটা রয়েছে সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে। তারপরেই আপনারা 3000 টাকা করে পাবেন। তো চলুন বেশি আর দেরি না করে দেখিয়ে দিচ্ছি 1 থেকে 12টা পেজে আপনাদের কিভাবে কোন জায়গায় কি লিখে ফিল আপ করতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা দেখে নেব আমাদের প্রথম পেজ যেটা রয়েছে। প্রথম পেজে বাঁ সাইডে কিন্তু পারিবারিক পরিচয় আর বিভাগ ক্ষেত্র উপরে লেখা আছে বিকল্প ইনপুট নির্দেশনা, এরকম কিন্তু লেখা রয়েছে। প্রথমে 1 নম্বরটা যেটা রয়েছে পরিবারের প্রধানের নাম। তো পরিবারের আপনার ফ্যামিলির যে মেন হেড তার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। আধার কার্ডে অবশ্যই যা লেখা আছে সেটা দেখেই কিন্তু লিখে দিতে হবে, সেম টু সেম স্পেলিং। এরপরে 2 নম্বরে রয়েছে জন্ম তারিখ। প্রথমে দিন দিতে হবে, তারপরে মাস দিতে হবে, তারপরে যে জন্ম সালটা রয়েছে সেটা দিতে হবে। দিন বলতে যেই তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা। এরপরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ। পুরুষ হলে পুরুষ দিয়ে দিবেন, মহিলা হলে মহিলা দিয়ে দিবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, যেটা আধার নাম্বার রয়েছে সেটা দিয়ে দিবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, মানে রেশন কার্ড যদি থাকে তাহলে অবশ্যই রেশন কার্ডের আইডিটা লিখে দিবেন। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে মনে করেন কতজন আছে টোটাল, সেটা এখানে লিখে দিবেন। শুধুমাত্র সংখ্যায় কিন্তু লিখতে হবে। ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। এরপর রয়েছে যোগাযোগ নম্বর, বিশেষত প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। তো প্রধানের যেটা আধার নম্বরের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে কিন্তু দিতে বলা হয়েছে। তারপরে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের, মানে পরিবারের প্রধান বাদ দিয়ে যতজন আছে সদস্য সবার কিন্তু দিয়ে দিতে হবে। এখানে সে যেরকম সদস্য ওয়ান দিয়ে নাম লেখা আছে, জন্ম তারিখ লেখা আছে, লিঙ্গ লেখা আছে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, মানে আপনার যে সদস্য ধরুন 4 জন রয়েছে তো সদস্য 4, এরকম 1 2 3 4 এরকম করে লিখতে হবে। নাম দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন, লিঙ্গ যেটা ছেলে বা মেয়ে, পুরুষ বা মহিলা যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, মনে করেন যদি পরিবারের প্রধান আপনার বাবা হয় তাহলে কিন্তু এখানে ফাদার লিখে দিতে হবে। আর আধার নাম্বার আপনারটা দিয়ে দিতে হবে, যেখানে যার নাম তারই কিন্তু আধার নাম্বার দিতে হবে। আর পরিবারের প্রধানের সাথে যা সম্পর্ক সেটাই কিন্তু এখানে দিতে হবে। যদি ফাদার হয় মানে পরিবারের প্রধান আপনার বাবা হয়, এখানে নাম আপনার নাম থাকে, আর পরিবারের প্রধান আপনার বাবা হয় তাহলে কিন্তু এখানে ফাদার লিখে দিতে হবে। যেই কয়জন সদস্য আপনাদের টোটাল রয়েছে সেই কয়জন সবারই কিন্তু এখানে নাম, তারপরে যেগুলো জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর সবকিছু কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমরা চলে যাচ্ছি 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে কিন্তু আমাদের 10 নম্বরে যেটা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ। তো পরিবারের যাদের প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের উপরে যারা হয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখানে ব্যাংক, তবে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সদস্য 1 সদস্য 2 যেইভাবে আপনারা সদস্যদের নাম লিখেছেন, 1 নম্বরে যার নাম দিয়েছেন ওই হিসাবে 1 নম্বর সদস্যর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এরকম ব্যাংক মানে হচ্ছে কোন ব্যাংক রয়েছে সেটা কিন্তু দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার যেটা মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে, আইএফএসসি কোড, ওখানে আপনাদের আইএফএসসি কোড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে 11 নম্বর অপশনে এপিক HOF হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তারও কিন্তু এপিক নাম্বার দিতে হবে, আর বিধানসভা ক্ষেত্র আর অংশ নম্বর যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে যেমনটা প্রথমে আপনারা করেছিলেন সদস্য 1 সদস্য 2 সদস্য 3 এইভাবে করে যতজন সদস্য আছে যেভাবে সিরিয়াল ওয়াইজ নাম লিখেছিলেন সেইভাবে কিন্তু এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিয়ে দিতে হবে। এরপরে 12 নম্বরে রয়েছে বিভাগ, অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি, তারপরে রয়েছে তপশিলি উপজাতি, অন্নগ্রসর,
জাতি মানে আপনারা এসসি এসটি ওবিসি যেটা হবেন সেটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে খ বিভাগে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার থাকে তাহলে রেশন কার্ড কোনটা, এ ওয়াই এইচপিএইচএইচ পিএইচএইচ, ওই হিসাবে আপনারা এখানে টিক করে দিবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তুলে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, হ্যাঁতে টিক করবেন, আর যদি না না তুলে থাকেন তাহলে নাতে টিক করবেন। এরপরে গতে রয়েছে আমাদের সম্পদ, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার পারিবারিক কোনো সম্পত্তি রয়েছে আপনাদের পরিবারের? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। এখানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি এসব কিন্তু জমা করতে হবে, তার জন্য কিন্তু বলা হয়েছে। আর এখানে যে বিভাগটা আমি বললাম মানে এসটি এসসি, সেখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আমরা চলে যাচ্ছি 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে 3 নম্বরে যেটা রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, মানে কত কাঠা বা কত বিঘা আপনাদের জমি রয়েছে সেটা কিন্তু এখানে সবার মিলায় জমা, যেটা পরিবারে 4 জন যদি থাকেন 4 জনের কত বিঘা বা কত জমি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? আপনাদের যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, হ্যাঁতে টিক করবেন, আর যদি না হয় তাহলে কিন্তু নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আরসি নাম্বার রয়েছে সেটা দিতে হবে, আর গাড়ির সংখ্যা কয়টা রয়েছে সেই গাড়ি কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে 5 নম্বর, পারিবারিক ভিত্তি সদস্যের স্বাস্থ্য বীমা, যদি স্বাস্থ্য বীমা থাকে, এলআইসি যদি থাকে তাহলে কিন্তু হ্যাঁ বা নাতে, হ্যাঁতে সিলেক্ট করে দিবেন, টিক করে দিবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু নাতে দিয়ে দিবেন। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। তাহলে কিন্তু আপনাদের সরকারি বা বেসরকারি কি কীরকম কী করেছেন সেটা কিন্তু ডিটেলস অবশ্যই দিয়ে দিতে হবে এখানে। তারপরে ঘতে রয়েছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ট্যাক্স কি দেন? তাহলে যদি দেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না দেন তাহলে না লিখবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর উল্লেখ করুন। সদস্য যেরকম সিরিয়াল ওয়াইজ লিখছিলেন, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এরকম করে সবার উপরে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি সেটা কিন্তু মেনশন করে তারপর সদস্য 1, সদস্য 2 নাম মেনশন করে নিচে প্যান নাম্বার মেনশন করে দিতে হবে। আমরা চলে যাচ্ছি 5 নম্বর পেজে। 5 নম্বর পেজে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি কাজ করে সেটা কিন্তু এখান থেকে আপনারা ঠিক করে দিবেন। সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, আংশিক সময়ের কর্মরত মানে পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে সংযুক্ত, কারিগর, শিল্প, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, এরকম কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যেটা রয়েছে তারপরে কিন্তু যেরকম সিরিয়াল ওয়াইজ সদস্য 1, 2, 3 এরকম করে লিখেছিলেন সেই হিসাবে কিন্তু আপনারা নাম অনুযায়ী ওই হিসাবে তারপরে এখান থেকে টিক করে দিতে হবে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি 6 নম্বরে। 4 নম্বরে যেটা অপশন রয়েছে 6 নম্বর পেজে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো এরপরে কিন্তু শিক্ষিত প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, আপনাদের এরকম অপশন থাকবে, শিক্ষিত যে কজন থাকবে ওই কজন লিখে দিতে হবে, আর অশিক্ষিত যে কজন থাকবে ওই কজন লিখে দিতে হবে। তারপরে কিন্তু এখানে কিন্তু ডিটেলস দিয়ে দিতে হবে পরিবারের প্রধান যেরকম লিখেছেন শিক্ষিত না অশিক্ষিত সেটা লিখে দিতে হবে। তারপরে সিরিয়াল ওয়াইজ সদস্য 1, সদস্য 2, সদস্য 3 ওরকম করে যেরকম নাম দিয়েছিলেন ওরকমই সিরিয়াল ওয়াইজ শিক্ষিত কি অশিক্ষিত সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি 7 নম্বর পেজে। 5 নম্বর অপশনে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করতে হবে, যদি না হয় তাহলে নাতে টিক করতে হবে। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর যদি থাকে তাহলে কিন্তু সদস্য নম্বর দিয়ে দিতে হবে। 6 নম্বরটা রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর কত ছিল আপনারা সিরিয়াল ওয়াইজে যে লিখছিলেন ওই সদস্য নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। আর উপরেও যেটা বললাম পঞ্চায়েত বা মন্ত্রী পদ যে কোনো রয়েছে এটাতেও কিন্তু সেম আপনাদের সদস্য নাম্বার কততে সিরিয়াল ওয়াইজ করেছিলেন ওই হিসেবে কিন্তু দিতে হবে।
আর সাথে কিন্তু প্রয়োজনীয় যে সহায়ক নথি থাকলে জমা দিতে হবে। আর যদি সরকারি হয় তাহলে কিন্তু পেনশন স্লিপ দিতে হবে জমা। তারপরে 7 নম্বর পেজে 7 নম্বর অপশনে রয়েছে কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছে, কোনো সদস্য কি জিএসটি দেয়, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয় তাহলে নাতে টিক দিবেন। 8 নম্বরে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, টাকায় কিন্তু এখানে লিখতে হবে কত টাকা, 1 লক্ষ বা 70,000 বা 80,000 বা 2 লক্ষ বা 4 লক্ষ, এখানে কিন্তু অঙ্কে লিখে দিতে হবে। তারপরে রয়েছে অন্যান্য পরিচয় নথি, উম নম্বর অপশনে রয়েছে, নম্বর অপশনে অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু লিখতে হবে হ্যাঁ আবেদন করা হয়েছে বা প্রযোজ্য নয় বা লাগবে না, যেটা আপনারা আপনাদের স্থিতি অনুযায়ী লিখে দিবেন। তারপরে কিন্তু সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরকম কিন্তু অপশান থাকবে, সেগুলোতেও কিন্তু আপনাদের সুবিধা যেটা রয়েছে অরিজিনাল সেটা হিসেবে আপনারা টিক করে দিবেন। তারপরের পেজে আমরা চলে এসেছি 8 নম্বর পেজে। 2 নম্বর অপশানে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, আরডি, এআরডি কি শিল্প ক্রেডিট কার্ড, তারপরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সব কিছু এখানে দিয়ে দিতে হবে। পরিবারের প্রধান যে রয়েছে তারও এবং সদস্যদেরও দিয়ে দিতে হবে। দেখুন এখানে নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে 3টা কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে 3 নম্বরের রয়েছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এটাও কিন্তু আপনাদের ট্রাইব্যুনালে, মানে যেটা নাম যদি বাদ পড়ে থাকে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন কিনা সেই হিসাবে কিন্তু আপনারা এখান থেকে টিক করে দিবেন পরিবারের প্রধান এবং সদস্যদের। এরপরে কিন্তু 9 নম্বর পেজে চ যে অপশনটা রয়েছে, চ বিভাগের সামাজিক মর্যাদা ও নির্ভরশীল বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনাদের বিদ্যালয়ে যে শিশু রয়েছে, শিশুরা কয়টি শিশু রয়েছে, শিশুর নাম দিতে হবে, শিশুর শ্রেণী দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, ধরন দিতে হবে, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, মাদ্রাসা কোথায় পড়ে সেটা কিন্তু এখানে টিক করে দিতে হবে। ওই হিসাবে সদস্য নম্বর, যেরকম ধরেন সদস্য যে দিয়েছিলেন কতজন সদস্যর কতজন শিশু রয়েছে ওই হিসাবে কিন্তু এখান থেকে দিতে হবে। সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2 এমন করে কিন্তু দিতে হবে। পরের পেজে আমাদের 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের কি টিকাকরণ হয়েছে, শুরু হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তাহলে কিন্তু নাতে টিক করবেন। এই হিসাবে যতগুলো শিশু রয়েছে সবারটা কিন্তু সেম করতে হবে। এরপরে 6 বিভাগে যেটা রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করে দিবেন, আর যদি না হয় নাতে টিক করে দিবেন। আর যদি হ্যাঁতে টিক হয় তাহলে প্রকল্পের কিন্তু এখানে নাম 1, 2, 3, 4 নাম কিন্তু আপনাদের উল্লেখ করে দিতে হবে। এর পরের পেজে 11 নম্বর পেজেও সেম টু সেম রয়েছে, আর শুধু একটা 2 নম্বর অপশনে হচ্ছে বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক যদি বাদ দেওয়া থাকে তাহলে কিন্তু কারণটা এখানে লিখে দিতে হবে। আর 12 নম্বর লাস্ট পেজে রয়েছে আমি এই ফর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে প্রদত্ত তার কিন্তু এখানে সিগনেচার কিন্তু করে দিতে হবে। এই ফর্মটি যাচাইযোগ্য, একটা কিন্তু সিগনেচার করে দিতে হবে সম্মততে টিক করে। তারপরে এখানে কিন্তু নিচে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এটা কিন্তু নিচেরটুকু যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ফিল করতে হবে না। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর সম্পূর্ণ ফর্মটা আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন।